এখন আমরা যে ক্লাসটা করব মানে এখন আমরা যা পড়বো সেগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। মানে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে নাই এমন কোনো বছরই নাই, ঠিক আছে। তাহলে বুঝতেই পারতেছো কতটা সুপার ইম্পর্ট্যান্ট আজকের এই ক্লাসটা, ঠিক আছে। এবং এখানে আমি তোমাদেরকে মৌলের পর্যায়বৃত্ত ধর্মপর্ণ দেখাই দিব, বুঝতে পারছো। তো ক্লাসটা মোটামুটি বেশি বড় হবে না, আমি তোমাদেরকে যতটা সহজে বের করা যায় মানে যতটা সহজে শেষ করা যায় আমি ঠিক ততটা সহজে শেষ করাই দিব। জাস্ট আমার সাথে একটু ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে। প্রথমত বলছি ইলেকট্রন বিন্যাসে কি পর্যায় সারণীর মূল ভিত্তি। এই প্রশ্নটা পরীক্ষায় সৃজনশীলের খ নাম্বার আসে, কই আসে? খ নাম্বার আসে। এখন যদি পরীক্ষা খ নাম্বার আসে তুমি পরীক্ষা কী লিখবা? লিখতে হবে, দেখো আমরা যে পরমাণুর অবস্থান বের করি, কোনো একটা পরমাণুর বা কোনো একটা মৌলের অবস্থান বের করি না। অবস্থান মানে কি? ওই মৌলটা কত নাম্বার গ্রুপ এবং পর্যায়ে আছে, কি বলছি? কত নাম্বার গ্রুপ এবং পর্যায়ে আছে। তুমি যে একটা মৌলের গ্রুপ এবং পর্যায়ে বের করতে পারো, তুমি বলতে পারো না যে গ্রুপটা এই জায়গায় মানে মৌলটা এই জায়গায় আছে, পর্যায় সারণী ধরো এটা, গ্রুপ জানো তো গ্রুপ ধরো এটা, পর্যায়ে ধরো এটা, তুমি জানতে পারবে না জিনিসটা এই জায়গায় আছে। তাহলে দেখো তুমি যে গ্রুপ আর পর্যায়ে জানো তুমি কিন্তু মৌলের অবস্থান বের করতে পারো। এবং একটা মৌলের অবস্থান বের করার মাধ্যমে আমরা একটু পরে জানবো যে আমরা ওই মৌলটা ধাতু নাকি অধাতু নাকি হ্যালোজেন নাকি নিষ্ক্রিয় সবগুলো আমরা বলতে পারি। তার মানে দেখো পর্যায় সারণীর তুমি জাস্ট খালি কী করতো, তুমি ইলেকট্রন বিন্যাস জানছো, এর মাধ্যমে তুমি কী করতে পারতেছো? মৌলের গ্রুপ পর্যায়ে বের করতে পারতেছো, ওই মৌলটা কোন জায়গায় আছে সেটা বলতে পারতেছো, ওইটার বৈশিষ্ট্য কী, ওর ধর্ম কী সব বলে দিতে পারতেছো। তার মানে কি ইলেকট্রন বিন্যাসের কি গুরুত্ব আছে নাকি নাই? এই জন্য আমরা বলি ইলেকট্রন বিন্যাসী কি পর্যায় সারণীর মূল ভিত্তি, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, ঠিক আছে। তার জন্য পরেরটায় যাই, বলছি পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। আচ্ছা আমরা পর্যায় সারণী দেখছিলাম, পর্যায় সারণীতে আমরা দেখছিলাম যে একটা জিনিস দেখছিলাম সেটার মধ্যে চলো আমি একটু পর্যায় সারণীটা এখানে একটু আনার চেষ্টা করি, ঠিক আছে। পর্যায় সারণীটা ছোটো হয়ে গেছে, রাইট? আমরা একটু ছোটো করে এখানে নিয়ে আসি। আচ্ছা চলো আমরা একটু পর্যায় সারণীটা দেখি। পর্যায় সারণীতে দেখো লেখা আছে, আমাকে কী লেখা আছে ভাইয়ারা? দেখো হাইড্রোজেনের অবস্থান মনে রাখবা, হাইড্রোজেন হলো একটা অধাতু। কি বলছি? হাইড্রোজেন একটা অধাতু। কি? অধাতু। এবং আমরা বলছিলাম একটু আগে যে গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলো সাধারণত কি ধাতু। আমাদের প্রথম পার্ট যারা দেখো নাই তারা দেখে আইসো, প্রথম পার্টে বলা আছে এগুলো হলো ধাতু, এগুলো কি ধাতু। তাহলে এই যে ধাতুগুলোর মধ্যে দেখো হাইড্রোজেন কিন্তু বৈশা আছে, রাইট? হাইড্রোজেন কি আছে? এই ধাতুগুলোর মধ্যে বৈশা আছে, তাই না? তাহলে হাইড্রোজেন যে বৈশা আছে এই জায়গায়, ওর অবস্থান থেকে আসলে সঠিক না। এই জন্য দেখো লেখা আছে হাইড্রোজেন একটি অধাতু, হাইড্রোজেন একটি অধাতু। দেখো আমি লেখা আছে হাইড্রোজেন একটি অধাতু। কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে কী করা হয়েছে? আমাদের ওই যে এই যে ক্ষার ধাতু, এগুলো আমরা কী বলি? ক্ষার ধাতু। আমরা এবার দেখবো এগুলো একটু ক্ষার ধাতু কেন বলা হয়, এগুলো সব আমরা কারণ সহ দেখবো, ঠিক আছে। এই ক্লাসটা একদম ডিটেলস হবে। কারণ ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরে শক্তিস্তর কয়টা ইলেকট্রন আছে? মাত্র একটা ইলেকট্রন আছে, বুঝছো? হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? হাইড্রোজেন ইলেকট্রন একটা। কী লিখি হাইড্রোজেনকে? আমরা লিখি না এই যে একটা ইলেকট্রন লিখি, এই জন্য হাইড্রোজেন ইলেকট্রন একটা বলেই কি তার এই জায়গায় স্থান দেওয়া হয়েছে। বাট আলটিমেটলি হাইড্রোজেন কি এখানে থাকার কথা ছিল? না, হাইড্রোজেন থাকার কথা ছিল কয় নম্বরে? আমাদের ওই দিক বরাবর। কোন দিকে? ওই দিকে ছিল, মানে এই দিকে থাকার কথা ছিল, কিন্তু সে আছে কোন দিকে? এই দিকে আছে, বুঝতে পারছো? তার মানে হাইড্রোজেনের অবস্থানটা কি না আমার পর্যায় সারণীতে একটু ব্যতিক্রমে আছে, ওকে। তারপর আছে হিলিয়ামের অবস্থান। আচ্ছা আমরা কি জানি যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s2। আচ্ছা 1s2 মানে কি আমরা জানি কোনো একটা মৌলের সবচেয়ে বাইরে শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে এস অরবিটালে সেটাই কি তার গ্রুপ নাম্বার। তাহলে বলো হিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস আছে সেটা সবার লাস্টে কি আছে? এস আছে, এর মধ্যে কয় ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। তাহলে তার গ্রুপ নাম্বার কত? তার গ্রুপ নাম্বার হওয়ার কথা 2। কিন্তু বাবাজি সে তো দেখো কয় নাম্বারে বসে আছে? সে তো বসে আছে 18 নম্বরে। এই যে 18 নম্বর বসে আছে, তাহলে সে কি তার 2 নম্বরে আছে? তার তো কথা থাকার কথা ছিল এই জায়গায়, কিন্তু সে তো চলে গেছে ওই জায়গায়। কেন? কারণ সে একটা নিষ্ক্রিয় মৌল। সে কি একটা নিষ্ক্রিয় মৌল, মনে থাকবে? সে একটা নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে। নিষ্ক্রিয় মৌল কোনগুলা? এই যে হিলিয়াম, তারপরে এই যে নিয়ন, এই যে লাস্টেরগুলা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যেগুলা এবং অর্গানেসন, ঠিক আছে। এইসবগুলো কি এক একটা চলো আমরা দেখানো ওই জিনিসটাকে একটু নিয়ে আসি পর্যায় সারণীটাকে। এই দেখুন পর্যায় সারণী দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে। দেখো হিলিয়াম কোনটা? এই যে বাবা হিলিয়াম, এই যে হিলিয়াম, ঠিক আছে। কই জায়গায় থাকার কথা ছিল? এই জায়গায় থাকার কথা ছিল, কিন্তু আছে কই জায়গায়? 18তে আছে, এই যে নিষ্ক্রিয় গ্রুপগুলোর সাথে বসে আছে, ঠিক আছে। চলো আমরা পরেরটায় যাই, বলছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড। আচ্ছা চলো আমরা এই জায়গায় আবার আমরা পর্যায় সারণীটাকে নিয়ে আসি, ঠিক আছে। দেখো আমরা বলছিলাম পর্যায় সারণীতে ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজ কোনটা? এই যে ল্যান্থানাইড হলো এইটুকু এবং অ্যাক্টিনাইড হলো এইটুকু। এটাকে আমরা বলবো ল্যান্থানাইড। কি বলবো? ল্যান্থানাইড। এবং এটা বলবো অ্যাক্টিনাইড। কি বলবো? অ্যাক্টিনাইড, ওকে। ল্যান্থানাইড বুঝতে পারছি, অ্যাক্টিনাইড বুঝতে পারছি। আচ্ছা ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডকে তোমরা দেখো যদি আমরা এই জায়গায় বসাইতাম, ল্যান্থানাইড কি এই জায়গায় বসতো? হ্যাঁ ভাই এই জায়গায় বসতো। অ্যাক্টিনাইড কোন জায়গায় বসতো? অ্যাক্টিনাইড বসতো এই জায়গায় সরি
এখন তাকে তুমি এই জায়গায় বসাইতা, তাহলে দেখো পর্যায় সারণীটা কিন্তু দেখো তুমি সবগুলো যদি এই জায়গায় বসাই দিতা তাহলে কি ও কি লম্বা হয়ে ওই দিকে চলে যেত না? পর্যায় সারণী ঠিক থাকতো? পর্যায় সারণী ঠিক থাকতো না, পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়ে যেত, বুঝছো? এই জন্য দেখো পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়ে যায়, দেখো লেখা আছে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়। এই জন্য পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট না হয় এই জন্য কী হয়েছে, তাদেরকে নিচে সুন্দর করে টেবিল আকারে সাজিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছি ল্যান্থানাইট অ্যাক্টিনাইট কেন কেন আমরা এগুলোকে বাইরে রাখছি? কারণ এগুলোকে যদি আমরা পর্যায় সারণীর ভিতরে রাখতাম তাহলে কি হইতো, এরা পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট করে ফেলতো, বুঝতে পারতেছো? এগুলো কী হতো, এগুলো অনেক দূরে চলে যেত, মানে দেখতা হিলিয়াম চলে গেছে অনেক দূরে, মানে 30 নম্বর গ্রুপ হয়ে গেছে, বুঝছো? তাহলে এটা তো সম্ভব না, এই জন্য আপনি কী করছে এগুলোকে নিচে রাখছে, বুঝছো? কাহিনী বুঝতে পারছো কি না? বেসিক ক্লিয়ার? ওকে, বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। আচ্ছা, পড়তে হবে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এমন কোনো বছর নাই যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে নাই। আমি কি বলছি, এমন কোনো বছর নাই যে এই চ্যাপ্টার থেকে এখান থেকে প্রশ্ন আসে নাই, এবং এইগুলো তোমাদেরকে আমি এত সহজে বুঝাই দিব যে তোমাদের যেন আর কোনো সমস্যা না হয়, ঠিক আছে? একদমই বেসিক ক্লিয়ার করে বুঝাই দেওয়া হবে। সো একটু মনোযোগ দিবা, বেশি মনোযোগ আমি চাইনি, একটু মনোযোগ দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি। আমরা মনে রাখবো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম হলে কয়টা? টোটাল 6টা। কয়টা? 6টা। এগুলো কি কি? প্রথম হলো ধাতব ধর্ম। কী ধর্ম? ধাতব ধর্ম। 2 নম্বর হলো অধাতব ধর্ম। কি 2 নম্বরটা? অধাতব ধর্ম। 3 নম্বর হলো পরমাণুর আকার। পরমাণুর আকার, ঠিক আছে? 4 নম্বরটা হইল আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি। 5 নম্বরটা হলো ইলেকট্রন আসক্তি। আমার সাথে তোমরা লিখবা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং 6 নম্বরটা হলো তড়িৎ ঋণাত্মকতা। কি বলছি? তড়িৎ ঋণাত্মকতা। মনে থাকবে কয়টা? 6টা। আমরা 6টা একদম বিশ্লেষণ করে ভালোভাবে পড়ে ফেলবো। এখন মনে প্রশ্ন হইতে পারে, ভাইয়া তাহলে এটাকে পর্যায়বৃত্ত কেন বলে? এটাকে কেন পর্যায়বৃত্ত বলে? আচ্ছা, মনে রাখবো এটাকে পর্যায়বৃত্ত বলার একটা রিজন আছে, সেটা আমরা ক্লাস শেষে তোমরা নিজেদেরকে বলতে পারবো, ঠিক আছে? তোমরা নিজেদেরকে জিজ্ঞাসা করবো, তোমরা নিজেরাই বলতে পারবে ক্লাস শেষে, ঠিক আছে? চলো তাহলে আমরা দেখি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। প্রথমত তাহলে কী আছে? প্রথমত আছে আমাদের আমরা চলো আমরা এই জায়গায় পর্যায় সারণীটাকে নিয়ে আসি। আমরা এই জায়গায় পর্যায় সারণীটাকে নিয়ে আসলাম, আমরা এটা আমাদের বুঝতে অনেক সুবিধা করবে, ঠিক আছে? চলো, এবার ধাতব ধর্ম। ধাতব ধর্ম মানে কি? মনে রাখবা যে সকল মৌল দেখতে চকচকে। কি বলছি? দেখতে চকচকে, ওকে? যেই সকল মৌল দেখতে চকচকে, আঘাত করলে ধাতব আওয়াজ করে। ধাতব আওয়াজ করে কি? টং টং শব্দ করে, ঠিক আছে? ধাতব আওয়াজ করে, তাদেরকে আমরা কী বলবো? ধাতব বলবো, ঠিক আছে? তাহলে এটা ধাতব, এই যে লোহার চামচই না, আমরা যে এই যে খাই, স্যুপ টুপ যে খাই, চামচ, কী আঁকলাম এটা? সরি, আমি ড্রয়িংয়ে খুব বাজে, তো আমার ড্রয়িং তোমরা একটু করে দেখবা, ঠিক আছে? ধরো একটা চামচ, এটা একটা চামচ, ঠিক আছে? এই চামচটা স্টিলের তৈরি, ওকে দেখতে চকচকে, ওকে তুমি যখন আঘাত করবা টং টং শব্দ করবে, ধাতব আওয়াজ করবে, তখন আমরা কী বলবো? ধাতব বলবো, ঠিক আছে? কী বলবো? ধাতব বলবো, ঠিক আছে? তো ধাতব বলে বোঝা গেছে। ধাতু মানে হইলো যেগুলোকে আওয়াজ করলে ধাতব শব্দ করে এবং সূর্য আলোতে নিলে বা লাইট মারলে চকচক করে, ঠিক আছে? এগুলোকে আমরা কী বলবো? ধাতু বলবো। কী বলবো? ধাতু, ঠিক আছে? এগুলোকে আমরা কী বলবো? ধাতু বলবো। কিন্তু বর্তমানে দেখা যায় ধাতু মানে হলো যারা ইলেকট্রন ত্যাগ করে। কী বলছি? ধাতু মানে হইলো যারা ইলেকট্রন ত্যাগ করে। কি বলছি? যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা কী বলি? তাদেরকে আমরা ধাতু বলি, ঠিক আছে? আমরা জানি যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের কী হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। কি হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। কিসে পরিণত হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়, ঠিক আছে? এখন ধরো একটা ধাতুর নাম বলি, সেটা হলো সোডিয়াম। কি বলি? সোডিয়াম। এখন সোডিয়াম কি করে? সোডিয়াম আমরা জানি সোডিয়াম ইলেকট্রন কয়টা? 11টা। সে যখন নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো হতে চাইবে তখন সে কী করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে এবং সে কী হয়ে যাবে? সোডিয়াম আয়নে পরিণত হবে, তাই না? এই আয়নটা কি ধনাত্মক আয়ন না ঋণাত্মক আয়ন? ধনাত্মক আয়ন। তার মানে যে সকল মৌল কী করে? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা কী বলি? ধাতু বলে, ঠিক আছে? এখন যদি পর্যায় সারণীর দিকে তাকাও তাহলে দেখো এই যে 1 নম্বর গ্রুপের মৌল, এক মানে হাইড্রোজেন ছাড়া আমার 1 আর 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো তারা কী করে জানো? তারা ইলেকট্রন ত্যাগ করে। আমরা সবাই জানি তারা ইলেকট্রন ত্যাগ করে কী হয়? এই নিষ্ক্রিয় গ্রুপের মতো হওয়ার চেষ্টা করে, তাই না? তাহলে এই যে গ্রুপ নাম্বার 1 এবং 2 এরা মূলত কি? এরা ধাতু। এবং মনে রাখবা এই যে গ্রুপ নাম্বার যে আমাদের 13 নম্বর যে গ্রুপটা সেটাও কি? এই যে অ্যালুমিনিয়ামের যে গ্রুপটা সেটাও কি করে? ধাতুর নিয়ে আচরণ করে, ঠিক আছে? তার মানে পর্যায় সারণী মনে রাখবা যে এই দিক বরাবর মানে এইটুকু পার্ট আমরা কী হিসাবে ধরবো? আমরা ধরবো ধাতু হিসাবে। কী হিসাবে ধরবো? ধাতু হিসাবে ধরবো, ঠিক আছে? বুঝতে পারছি? ধাতু মানে কি? যারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা কি বলি? ধাতু বলি। দেখো ইলেকট্রন অ্যালুমিনিয়াম কী করে?
3টা ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, কিসে পরিণত হয়? অ্যালুমিনিয়াম 3+ পরিণত হয়, মানে অ্যালুমিনিয়াম 3+ পরিণত হয়, ঠিক আছে, বুঝতে পারছি কিনা? চলো তাহলে আমরা ধাতব ধর্ম বুঝতে পারছি। তার মানে যারা দেখতে চকচকে ধাতব আওয়াজ করে তারা কি ধাতব ধর্ম। এখন আমাদেরকে এই চ্যাপ্টারটাই যেই জিনিসটা মানে মনে রাখতে হবে সেটা হলো বাম থেকে ডানে গেলে কী হয় পর্যায় সারণীর, এবং ডান থেকে বামে গেলে কী হয়। চলো আমরা একটু এই জায়গায় জিনিসটা দেখি। আচ্ছা, আমরা এই জায়গায় দেখি, ঠিক আছে। দেখো এইগুলো কি মূলত ধাতু না? এইগুলো কি, এই পার্টটুকু কি? এই পার্টটুকু হলো ধাতু। এগুলো কি ধাতু, এগুলো কি অধাতু। এগুলো কি অধাতু। তাইলে বলো, তুমি যখন এই পাশ থেকে এই পাশে যাবা, আমার এর দিকে তাকাও, তুমি যখন এই পাশ থেকে এই পাশে যাবা তখন কি হবে? তুমি ধাতু থেকে অধাতুর দিকে যাইতেছো না, তুমি ধাতুর থেকে অধাতুর দিকে যাচ্ছ। তার মানে কী করতেছো আমাকে বলো তো দেখি? তুমি ধাতব ধর্ম কমাইতেছো। কী করতেছো? এগুলো তো ধাতু, এগুলো কি সব ধাতু, এই যেগুলো সব ধাতু, এগুলো কি সব ধাতু। তুমি যাচ্ছ কোন দিকে? এই দিকে। কার দিকে যাচ্ছ? অধাতুর দিকে যাচ্ছ। তাহলে ধাতুর দিকে যখন অধাতুর দিকে যাবা তো ধাতব ধর্ম কী হবে? ধাতব ধর্ম হ্রাস পাবে। কী হবে? ধাতব ধর্ম হ্রাস পাবে। কখন? যখন বাম থেকে এগুলোকে, এটাকে বাম সাইড না হাতের, এটা আমাদের হাতের বাম সাইড, এটা আমাদের হাতের ডান সাইড। বাম থেকে যখন ডানের দিকে যাবা তখন কি অধাতুর দিকে যাচ্ছ, অধাতুর দিকে গেলে কী হবে? ধাতব ধর্ম হ্রাস পাবে, ধাতব ধর্ম হ্রাস পাবে, ঠিক আছে, ধাতব ধর্ম হ্রাস পাবে। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা বলো? ধাতব ধর্ম হ্রাস পাবে। তারপরে লিখতে পারি যে পর্যায় সারণীর বাম থেকে যখন আমরা ডানে যাব তখন কী হবে? ধাতব ধর্ম হ্রাস পাবে, ধাতব ধর্ম হ্রাস পাবে। যদি উল্টা কথাটা বলি যে ডান থেকে বামে গেলে কী হবে? ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। বুঝতে পারছি? যদি আমরা বলি উল্টা কথাটা যে ডান থেকে বামে যাবে, ডান থেকে বামে মানে কি? এই যে এই দিক বরাবর, এই দিক থেকে এই দিকে যাবে। ডান থেকে বামে গেলে কী হবে? ধাতুর দিকে যাইতেছো, তাহলে কী হবে? ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, ঠিক আছে। চলো আমরা পরেরটায় যাই। কী আছে? অধাতব ধর্ম। আরেকবার আমরা এখানে করি, ঠিক আছে। অধাতব ধর্ম মানে কি? যারা দেখতে চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না, তাদেরকে আমরা কি বলবো? অধাতব ধর্ম, ঠিক আছে। আচ্ছা, বর্তমান সূত্র কি? তাহলে বর্তমান আধুনিক সংজ্ঞা সেটা হলো যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে, কি বলছি? যেই সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো? অধাতু বলবো। কি বলবো? অধাতু বলবো। যেমন ক্লোরিন, ক্লোরিন একটা অধাতু। সে কী করে? একটা ইলেকট্রন গ্রহণ করে। সে কী করে? ইলেকট্রন একটা গ্রহণ করে। গ্রহণ করে কী হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়, ঠিক আছে। এই যে ক্লোরিন মাইনাসে পরিণত হয়, ঠিক আছে। তাহলে যেই সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে কি করে? ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে আমরা কী বলি? অধাতু বলি। তাহলে মনে রাখবা পর্যায় সারণী গ্রুপ 14 থেকে শুরু করে গ্রুপ 18 নম্বর যে মানে গ্রুপ 17 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলোকে আমরা কী বলি? এগুলোকে আমরা বলি এক একটা অধাতু। কী বলি? মানে এই যে মানে বক্সটা করে আমি, চলো একটা বক্স করে দিই। আমার যে দেখো, আমার যে এইটুকু পার্ট, মানে এইটুকু যে পার্টটুকু, সেটাকে আমরা কী বলবো? পিওর অধাতু। কী বলবো? পিওর অধাতু, ঠিক আছে। আচ্ছা, এই বক্সটা একটু বাঁকা হয়ে গেছে না? চলো এটা সুন্দর করে দিই। রাইট, এখন ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই যে পার্টটুকু, এর ভিতরে যতগুলো উপাদান আছে না কেন সবগুলোকে এক একটা অধাতু মানে মার্ক করে দিচ্ছি একদম, তোমার যেন বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা কী বলবো? এগুলোকে আমরা বলবো অধাতু। কী বলবো? অধাতু। মন থাকবে ভাইয়াদা? মন থাকবে কিনা বলো আমাকে? সবগুলো হলো অধাতু, ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা কী বলবো? অধাতু বলবো, ঠিক আছে। তাহলে বলো তো দেখি, আমরা যখন পর্যায় সারণীর বাম থেকে ডানে যাব, যখন আমরা পর্যায় সারণীর বাম থেকে ডানে যাব, বাম থেকে ডানে মানে কি? বাম থেকে ডানে মানে হইলো এই দিক থেকে এই দিকে যাওয়া, এই দিক থেকে এই দিকে যাওয়া। তাহলে তুমি ধাতু দিকে কার দিকে যাইতেছো? অধাতুর দিকে যাইতেছো, অধাতুর দিকে। তা যার দিকে যাবা তার ধর্ম বৃদ্ধি পাবে না, বলো তোমাকে? যার দিকে যাবা তার ধর্ম কী পাবে? বৃদ্ধি পাবে। এই জন্য অধাতব ধর্ম কী করবে? আচ্ছা, অধাতব ধর্ম, অধাতব ধর্ম বাড়বে, ঠিক আছে। আর যখন ডান থেকে বামে যাবা তখন কী হবে জানো? অধাতব ধর্ম কমবে, ঠিক আছে। অধাতব ধর্ম কমবে। বোঝা গেছে ভাইয়েরা? বোঝা গেছে কি না? আমাদের পর্যায়বৃত্ত ধর্মগুলো একটু বড় বড়, তো তাই আমাদের ভিডিওটা বেশি লেংদি হয়ে যাবে। তো আমি চাইতেছি না এই ভিডিওটা আর লেংদি করতে। আমাদের থার্ড পার্টে আমি কি করব? এই আয়নীকরণ মানে আমাদের যে নেক্সট টপিকগুলো, যে পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ওই 4টা টপিক আমরা একদম বুঝাই দেবো আগামী পার্টটুকুতে, ঠিক আছে। আগামী পার্টটুকু হতে যাচ্ছে একদম মাস্টার ক্লাস। ওইটা যদি কোনো মিস দেও ভাই, তুমি পরীক্ষায় 4 মার্ক একদম মিস করে আসছো, পরীক্ষায় 4 মার্ক 100% মিস করে আসছো, ঠিক আছে। এবং ওগুলো একদমই সহজ, তোমাদেরকে এত ইজি ওয়েতে বুঝাই দিব তোমাদের জন্য বুঝতে একটুকু অসুবিধা না হয়, বুঝতে পারছো? তোমরা আগামী ক্লাসের জন্য ওয়েট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবা, আর যদি সাবস্ক্রাইব করে থাকো দেন অবশ্যই থ্যাংক ইউ তোমাকে। আর সাবস্ক্রাইব না করলে মাস্ট বি সাবস্ক্রাইব তো করবাই, তার বেল আইকন ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে ভিডিও কিন্তু তোমার কাছে যাবে না, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।